রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি ছোট গল্প আলোচনা করছিলাম। প্রথম পর্বের আলোচনা আমি করেছি, আজকের আলোচনা থাকছে দ্বিতীয় পর্বের আলোচনা, যা গল্পগুচ্ছের অন্তর্গত। আচ্ছা, প্রথম পর্বে আমি আলোচনা করেছিলাম যে বিশ্বম্বর বাবু, যিনি কিনা ফটিক হলো ছুটি গল্পের কেন্দ্রীয় চরিত্র, সেই ফটিকের বাড়িতে এসেছেন। ফটিক হলো বিশ্বম্বর বাবু হলেন ফটিকের মামা, এবং ফটিক সম্পর্কে তার ভাগনা হয়। আচ্ছা, ফটিক তার দেখা যাচ্ছে সেখানে বিশ্বম্বরবাবু তার বোনের বাড়িতে এসেছে, এবং বিশ্বম্বরবাবু পশ্চিমে যতদিন ছিলেন, এখানে বলা আছে গল্পে যে তিনি কাজের সূত্রে পশ্চিমে ছিলেন, এবং সেই সময় তার প্রিয় ভগিনীর জীবনে অনেক কিছু ঘটে গেছে, যা কিনা সেই সময়ে তার অনেকটা সময় অতিক্রান্ত হয়েছে। সেই সময় তার প্রিয় বোনের স্বামী মারা গেছে, এবং দুই সন্তান ফটিক ও মাখনলাল বড় হয়েছে। এতদিনের সময় কিন্তু তাদের কথা হয়নি, এতদিন সময়টা মানে অনেকটা সময় অতিক্রান্ত হয়েছে। তারপর তিনি তার বোনের বাড়িতে এসেছেন। তো দেখা যাক এরপরে কাহিনী কতটা এগোয়। তো কিছুদিন খুব সমারোহে গেল। অবশেষে বিদায় লইবার 2-1 দিন পূর্বে বিশ্বম্বর বাবু তাহার ভগিনীকে ছেলেদের পড়াশোনা এবং মানসিক উন্নতি সম্বন্ধে প্রশ্ন করিলেন। উত্তরে ফটিকের অবাধ্য উচ্ছৃঙ্খলতা, পাঠে অমনোযোগ এবং মাখনের সুশান্ত সুশীলতা ও বিদ্যানুরাগের বিবরণ শুনিলেন। তো এখানে দেখা যাচ্ছে যে বিশ্বম্বর বাবু এবার কিছুদিন বোনের বাড়িতে ছিলেন, এবং থাকার পর এবার যখন উনি ফিরে যাচ্ছেন, তখন তিনি কিন্তু তার প্রিয় বোনের কাছে জিজ্ঞেস করছেন যে তার ভাগ্নেদের মানে ফটিক এবং মাখনলাল সম্পর্কে তার জানার আগ্রহ প্রকাশ পায়, এবং তিনি জানতে চাইছেন তাদের পড়াশোনার ব্যাপারে। এবং যখন জিজ্ঞেস করছেন তখন তাদের মানসিক উন্নতি সম্পর্কে, তখন ফটিকের কথা বলছেন ফটিকের মা, যে ফটিক বড্ডই অবাধ্য উচ্ছৃঙ্খল ছেলে হয়ে উঠেছে এবং পড়াশোনায় অমনোযোগী হয়ে উঠেছে, এবং মাখনলাল যেখানে হচ্ছে সুশান্ত সুশীল বালক, তার পড়াশোনায় যথেষ্ট মন আছে। তাহার ভগিনী কহিলেন, ফটিক আমার হাড় জ্বালাতন করিয়াছে। এই যে ফটিক আমার হাড় জ্বালাতন করিয়াছে, যারা একাদশ শ্রেণীর জন্য পড়ছো তাদের বলবো এই যে লাইনটা তুলে কিন্তু প্রশ্ন আসে, ফটিক আমার হাড় জ্বালাতন করিয়াছে। তো এই দেবে যে কার লেখা কোন রচনার অংশ, এবং এটাও দিতে পারে যে কে কাকে এই কথা বলেছে, ঠিক আছে, কেন বলেছে, প্রসঙ্গ উল্লেখ করে বুঝিয়ে দাও। এই রকম প্রশ্ন কিন্তু আসবে একাদশ শ্রেণীদের জন্য, আমি বলে দিলাম। এবার শুনিয়া বিশ্বম্বর প্রস্তাব করিলেন তিনি ফটিককে কলিকাতায় লইয়া গিয়া নিজের কাছে রাখিয়া দেবেন। বিশ্বম্বর বাবু যখন এই কথা শুনলেন তার বোনের কাছ থেকে, তখন তিনি বললেন ফটিককে নিয়ে তার কাছে নিয়ে গিয়ে রেখে দেবে কলকাতা। বিধবা এই প্রস্তাবে সহজেই সম্মত হইলেন। বিধবা ছিল তিনি, বিধবা বলতে কার কথা বলা হয়েছে? ফটিকের মায়ের কথা বলা হয়েছে। ফটিককে জিজ্ঞাসা করলেন, কেমন রে ফটিক, মামার সঙ্গে কলকাতায় যাবি? ফটিক লাফাইয়া উঠিয়া বলিল, যাব। যদিও ফটিককে বিদায় করিতে তাহার মায়ের আপত্তি ছিল না, কারণ তাহার মনে সর্বদাই আশঙ্কা ছিল কোন দিন সে মাখনকে জলেই ফেলিয়া দেয়, কি মাথাই ফাটায়, কি একটা দুর্ঘটনা ঘটায়। তথাপি ফটিকের বিদায় গ্রহণের জন্য এতাদৃশ আগ্রহ দেখিয়া তিনি ঈষৎ ক্ষুণ্ণ হইলেন। তো দেখা গেল যে ফটিক যে কিনা এই কথাগুলো শুনে, মানে মা ভেবেছিল যে ফটিক হয়তো যেতে চাইবে না, কিন্তু দেখা গেল যে ফটিক চলে যেতে চাইছে তার মামার বাড়িতে, তার মামার সাথে। কবে যাবে কখন যাবে করিয়া ফটিক তাহার মামাকে অস্থির করিয়া তুলিল। উৎসাহে তাহার রাত্রে নিদ্রা হয় না। অবশেষে যাত্রাকালে আনন্দের ঔদার্যবশত তাহার ছিপ ঘুড়ি লাটাই সমস্ত মাখনকে পুত্র পৌত্রাদিক্রমে ভোগ দখল করিবার পুরা অধিকার দেয়া গেল। দেখা গেল সে মাখনলালকে সমস্ত কিছু তার খেলার জিনিসপত্র দিয়ে চলে যেতে চাইছে। কলিকাতায় মামার বাড়ি পৌঁছিয়া প্রথমত সে দিয়ে চলেও গেল। কলকাতায় সে গেল তার মামার বাড়িতে, এবং প্রথমত তার মামির সঙ্গে আলাপ হলো। মামি এই অনাবশ্যক পরিবার বৃদ্ধিতে মনে মনে যে বিশেষ সন্তুষ্ট হইয়াছিলেন তাহা বলিতে পারি না। তাহার নিজের 3টি ছেলে লইয়া তিনি নিজের নিয়মে ঘরকন্যা পাতিয়া বসিয়া আছেন। মামি ছিলেন এমন একজন মানুষ, এমন একজন প্রকৃতির মানুষ, যিনি কিনা এই ফটিকের যাওয়াটা কিছুতেই গ্রহণ করতে পারলেন না।
তার 3 সন্তানকে নিয়ে তিনি সুখে বসবাস করছেন। ইহার মধ্যে সহসা একটি 13 বৎসরের অপরিচিত অশিক্ষিত পাড়াগেঁয়ে ছেলে ছাড়িয়া দিলে কিরূপ একটা বিপ্লবের সম্ভাবনা উপস্থিত হয়। বিশ্বম্বরের এত বয়স হইল, তবু কিছুমাত্র যদি জ্ঞানকাণ্ড থাকে। এই সমস্ত কিছু মানে ফটিকের মামির মনের ভাবনা চিন্তা, যে কেন ফটিককে নিয়ে এলো বিশ্বম্বর বাবু, এই সময় তার ছেলেদেরকে নিয়ে এসে ব্যস্ত, তাদের পড়াশোনা নিয়ে ব্যস্ত। এই সময় যদি 13 বৎসরের একজন ছেলে এসে উৎপাত করে, তাহলে তো আরোই অশান্তি হবে। সেইটা কেন বিশ্বম্বর বাবুর জ্ঞানকাণ্ড, মানে বলছে এখানে জ্ঞানকাণ্ড কেন নেই। যদি আসে যে একাদশ শ্রেণীর জন্য বিশেষ করে বলছি যে ফটিকের বয়স কত ছিল, তোমাদের যদিও এমসিকিউ হয়ে গেছে পরীক্ষা, আবার আসতে পারে পাটে ভাগে তোমাদের সেকেন্ড সেমিস্টারে, যে ফটিকের কত বছর বয়স ছিল, তাহলে বলতে হবে 13 বছর বয়স। ঠিক আছে, বিশেষত 13-14 বছরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই। এই লাইনটা তুলেও কিন্তু প্রশ্ন আসে। আচ্ছা, শোভাও নাই, কোনো কাজেও লাগে না, স্নেহ উদ্রেক করে না। অর্থাৎ এখানে বলছে ফটিকের মামি এমনই ছিল যে ফটিকের 13-14 বছরের ছেলের মতো পৃথিবীতে মানে এমন বালাই নেই যে সে তো উৎপাত করবে, তাই না? তো এইখানে দেখা যাচ্ছে যে বালকের, নিতান্ত বালকের সুকুমার প্রবৃত্তি বা সুকুমার তার হৃদয়ের যে ছোট্ট ছোট্ট সূক্ষ্ম সূক্ষ্ম মানসিকতার এখানে প্রকাশ ঘটবে, তার অনুভূতিগুলোর প্রকাশ ঘটবে, যেগুলো কিন্তু একজন মামি সে কিন্তু মেনে নিতে পারবে না। হ্যাঁ, তো যাই হোক, শোভাও নাই, কোনো কাজেও লাগে না, স্নেহ উদ্রেক করে না। হ্যাঁ, তাহার সঙ্গসুখও বিশেষ প্রার্থনীয় নয়। যে একজন ফটিক যে খুব বড় ছেলে, 13-14 বছরের ছেলে, যদি প্রশ্ন আসে তো 13-14ই হবে। তো 13-14 বছরের ছেলেটার কিন্তু সঙ্গ দিয়েও কিন্তু সুখ নেই। 13-14 বছরের ছেলেটা না এলেই হয়তো ভালো হতো। তাহার মুখে আধো আধো কথাও ন্যাকামি, পাকা কথাও জ্যাঠামি এবং কথামাত্রেই প্রগল্ভতা, এইগুলো বলা হচ্ছে। হঠাৎ কাপড় চোপড়ের পরিমাণ রক্ষা না করিয়া বেমানান রূপে বাড়িয়া উঠে। আচ্ছা, লোকে সেটা তাহার একটা কুশ্রী স্পর্ধা স্বরূপ জ্ঞান করে। তাহার শৈশবের লালিত্য এবং কণ্ঠস্বরের মিষ্টতা সহসা চলিয়া যায়। লোকে সেই জন্য তাহাকে মনে মনে অপরাধ না দিয়া থাকিতে পারে না। তো যাই হোক, এবং কণ্ঠস্বরের মিষ্টতা সহসা চলে যায়, লোকে সেই জন্য তাহাকে মনে মনে অপরাধ না দিয়া থাকিতে পারে না। শৈশব এবং যৌবনের অনেক দোষ মাপা যায়, কিন্তু এই সময় কোনো স্বাভাবিক অনিবার্য ত্রুটিও যেন অসহ্য বোধ হয়। অর্থাৎ মামি এমন এমন প্রকৃতির, যিনি বোঝাতে চাইছেন যে মানে তার ভাবনাটা এখানে প্রকাশ পেয়েছে, যে এমন প্রকৃতির মানুষ যে এই ধরনের ছেলে, তার নিজের ছেলেকে নিয়ে সে ভাববে, সেখানে অপরের ছেলেকে নিয়ে ভাবতে যাবে, এবং সে কেন তার ন্যাকামি কথাগুলো তার সহ্য হবে না, তার বড়দের মতো জ্যাঠামি কথাগুলোও সে সহ্য করবে না, কারণ সে তো তার মা নয়। তার মা যা সহ্য করে, তার মামি কেন সেটা সহ্য করতে যাবে? সবথেকে বড় কথা এখানে বলছে যে স্বাভাবিক অনিবার্য ত্রুটিও যেন অসহ্য বোধ হয়। ফটিক একটা ছোট্ট ভুল করলেও কিন্তু সেটা তার অসহ্য বোধ হবে। সেও সর্বদা মনে মনে বুঝিতে পারে পৃথিবীর কোথাও সে ঠিক খাপ খাইতেছে না। হ্যাঁ, ফটিকও বুঝতে পারে যে কোথাও সে কোথায় যে তার মন স্থির হবে সেটা সে বুঝতে পারছে না। এই জন্য আপনার অস্তিত্ব সম্বন্ধে সর্বদা লজ্জিত ও ক্ষমাপ্রার্থী হইয়া থাকে। অথচ এই বয়সে এই স্নেহের জন্য কিঞ্চিত অতিরিক্ত কাতরতা মনে জন্মায়। অর্থাৎ একটা বাচ্চা ছেলে যে কিনা একটা জায়গায় তার মা তাকে মারুক, তাকে বকুক, তাকে সামলাক, তাকে আদর যত্ন করুক, সে মা, তাই তো? সে চাইবে যে মামিমাও মায়ের মতোই হোক, তাকে আপন করে নিক, কিন্তু সেটা তার জন্য হয় না। সে লজ্জিত, এই জন্য আপনার অস্তিত্ব সম্বন্ধে সে সর্বদা নিজের অস্তিত্ব সম্পর্কে সে লজ্জা পায়, তার মামির কাছে সে ফ্রি নয়। হ্যাঁ, লজ্জা পায়, ক্ষমা প্রার্থী হয়ে থাকে। অথচ এই বয়সে স্নেহের জন্য যে বয়সটা, সেই বয়সটাতে কিন্তু সবসময় শিশুরা চাইবে অতিরিক্ত, সে কিন্তু স্নেহাদর চাইবে, তাকে যদি একটু প্রশংসা করা হয় সে কিন্তু খুব ভালোবাসবে তাকে, সেই মানুষটাকে। হ্যাঁ, যদি কিঞ্চিত অতিরিক্ত কাতরতা মনে জন্মায়, সে চাইবে সবসময় সে যেন ভালোবাসা পেতে চায় এই সময়টাতে। আচ্ছা, আমরা জানি এই যে সময়টা বেড়ে ওঠার যে সময়টা শিশুদের 13-14 বছরের সময়টা কিন্তু খুবই ভাইটাল সময়। এই সময়টাতেই কিন্তু শিশুরা সঙ্গ পেতে চায়, হ্যাঁ, স্নেহ পেতে চায়, ভালোবাসা পেতে চায়। এই সময় যদি সে কোনো সহৃদয় ব্যক্তির নিকট হইতে স্নেহ কিংবা সখ্য লাভ করিতে পারে, তবে তাহার নিকট আত্মবিকৃত হইয়া থাকে।
এই সময় সে কিন্তু সকলকে আত্মীয় মনে করে, যে সামনে আসবে, যে কাছে থাকবে, তাকেই সে কিন্তু আপন করে নিতে চায়, কারণ সে চায় তারা তাকে আপন করছে, তার প্রশংসা করছে, তাকে ভালোবাসছে, সেও কিন্তু সকলের সাথে মিলেমিশে যাবে। সে কিন্তু সেখানে কখনোই অপমানটা বা কখনোই মানে তার প্রতি যে বদ ব্যবহার বা মানে কোনো রকম একটা মানে বিশ্রী রকম ব্যবহার সে কিন্তু প্রত্যাশা করে না। সে তার মানে ভালো ব্যবহারটাই সে প্রশংসা করে, মানে প্রত্যাশা করে, সে প্রশংসিত হতে চায়, কিন্তু তাহাকে স্নেহ পেতে চায়, কিন্তু স্নেহ করিতে কেহ সাহস করে না, কারণ সেটা সাধারণের প্রশ্রয় বলিয়া মনে করে। এবার সাধারণ মানুষটা সেটাকে প্রশ্রয় দেওয়া বলে মনে করে, যেটা ফটিকের সাথে হয়েছিল। সুতরাং তাহার চেহারা এবং ভাবখানা অনেকটাই প্রভুহীন, পথের কুকুরের মতো হইয়া যায়। অতএব এমন অবস্থায় মাতৃভবন ছাড়া আর কোনো অপরিচিত স্থান বালকের পক্ষে নরক। অর্থাৎ কোনো এক বালক, 13-14 বছরের বালক, এই 12 বছর বয়স থেকেই কোনো বালক বা বালিকাদের মানসিকতা অন্য রকম হয়ে থাকে, তাদের ম্যাচুরিটির সাথে কোনো বালকের ম্যাচুরিটি কিন্তু মেলে না। বালিকার যারা বেড়ে ওঠে, কিশোরী বালিকা থেকে কিশোরী হয়, তারপরে যৌবন প্রাপ্ত হয়, তারপর আস্তে আস্তে তারা বাড়ে, কিন্তু সে একজন বালিকা, সেও কিন্তু চায় অন্য রকম, সে পুতুল খেলে, সে নানা রকম রান্নাবাটি খেলে, তার হৃদয়ের তার ভাবটা অন্য রকম, সে সেই রকমভাবে সে বড় হয়। একজন বালক সেও আবার অন্য রকম, সে চায় যে মাতৃভবন ছাড়া তার আর অন্য কোনো জায়গা ভালো লাগছে না, সে অন্য জায়গায় গিয়ে সেই স্নেহটা সে পাবে না, সে উল্টে সে অনাদরই প্রাপ্ত হবে তার। তো সেক্ষেত্রে বলছে যে বালকের পক্ষে সেটা নরক হয়ে যায়, যেটা স্বর্গস্থান সে মনে করে সেটা নরক হয়ে যায়। অর্থাৎ প্রত্যাশা ব্যতীত কিছু হলেই সেটা নরক হয়ে যায়। চারিদিকে স্নেহশূন্য বিরাগ তাহাকে পদে পদে কাটার মতো বিধে। এই বয়সে সাধারণত নারী জাতিকে কোনো এক শ্রেষ্ঠ স্বর্গলোকের দুর্লভ জীব বলিয়া মনে ধারণা হইতে আরম্ভ হয়। অতএব তাহাদের নিকট হইতে উপেক্ষা অত্যন্ত দুঃসহ বোধ হয়। অর্থাৎ নারীদেরকে কি হয়, নারী জাতিকে কোনো এক শ্রেষ্ঠ স্বর্গলোকের দুর্লভ জীব বলিয়া এই বয়সে, আমি একটু আগেই বললাম যারা মেয়ে আছে তাদের ক্ষেত্রটা কিন্তু আলাদা, তারা এই সময় পুতুল খেলবে, তারা এই সময় অন্য রকম, তাদের মানসিকতা ভাবনা চিন্তা অন্য, তারা সবসময় স্নেহ পাবে, অনাদর তাদের হয় না, দুর্লভ তাদেরকে বলা হচ্ছে, এবং তারা এতটাই মানে তাদের দুর্লভ জীব বলে মনে করা হয়। অতএব তাহাদের নিকট হইতে উপেক্ষা অত্যন্ত দুঃসহ বোধ হয়। মামি স্নেহহীন চক্ষে সে যে একটা দুর্গ্রহের মতো প্রতিভাত হইতেছে, এইটে ফটিকের সবচেয়ে বাজিত। মামি যদি দৈবাৎ তাহাকে কোনো একটা কাজ করিতে বলিতেন, তাহা হইলে সে মনের আনন্দে যতটা আবশ্যক তার চেয়ে বেশি কাজ করিয়া ফেলিত। বলছে যে মামি যদি তাকে দৈবাৎ কোনো একটা কাজ করতে বলতো, তাহলে সে মনের আনন্দে, যদি তাকে বলে যে ফটিক কিছু একটা করে দে, তাহলে সে কিন্তু মনের আনন্দে করে দেবে। আর যদি মানে কিছু না বললেই বরং মন খারাপ হবে, তার করতে বললে সে করে দেবে, মনের আনন্দে করবে, এবং তার চেয়ে বেশি কাজ হয়তো সে করে ফেলবে। কিন্তু অবশ্যই মামি যখন তাহার উৎসাহ দমন করিয়া বলিতেন ঢের হয়েছে, যদি বলতো যে ঢের হয়েছে তোকে আর করতে হবে না, এই যে ঢের হয়েছে কথাটা, কিছু কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো কিন্তু 13-14 বছরের বয়স্ক বা 15 বছর পর্যন্ত, 16 গেলেই তারা যখন মানে ম্যাচুরিটি চলে আসছে তাদের, মানে 16 বছরের আগে পর্যন্ত, এই যে সময়টা, টাইম পিরিয়ডটা, এই যে 12 থেকে শুরু করে 11-12 থেকে শুরু করে এই যে 14-15 বছর পর্যন্ত যে বয়সটা, এই সময়টা একটা এমন টাইম পিরিয়ড যে এই টাইমে কিন্তু বাচ্চারা খুব পরিমাণে স্নেহ পেতে চায়, এবং তাকে একটু প্রশংসা করলেই সে সবসময় মনের আনন্দে কাজ করতে চায়। তো যাই হোক, ঢের হয়েছে কথাটা কিন্তু তারা মেনে নিতে পারে না। কিছু কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো কিন্তু তারা অ্যাকসেপ্ট করতে পারে না। এখানের ক্ষেত্রেও কিন্তু সূক্ষ্ম মনস্তত্ত্ব ফুটে উঠেছে। রবীন্দ্রনাথ ঠাকুর একজন বালকের মনের ভাব এখানে ফুটিয়ে তুলেছেন, যে ঢের হয়েছে যদি তাকে বলা হয়, তাহলে কিন্তু সে প্রশংসা পেল না, তাকে হেটই করা হলো, সেটা সে বুঝে নেবে। ওতে আর তোমায় হাত দিতে হবে না, এখন তুমি নিজের কাজে মন দাওগে, কাজ অনেক হয়ে গেছে, তাকে প্রশংসা করলো না, সুতরাং তাকে বললো তোমাকে আর করতে হবে না, একটু পরগে যাও,
তখন তাহার মানসিক উন্নতির প্রতি মামির এতটা যত্ন বাহুল্য তাহার অত্যন্ত নিষ্ঠুর অবিচার বলিয়া মনে হইত। এই যে কথাগুলো, এই কথাগুলো কথার টোনেই কিন্তু শিশুরা অনেক কিছু মাইন্ডে নিয়ে নেয়, যেটা এখানে রবীন্দ্রনাথ ঠাকুর অনেক আগেই আমাদের দেখিয়ে গেছেন। আমরা প্রতি মুহূর্তে দেখতে পাই, প্রত্যেকটা ক্ষণে ক্ষণে আমরা দেখতে পাই যে শিশুদের সাথে কি হতে পারে বা কি হতে থাকে। তো যাই হোক, তখন তাদের মানসিক উন্নতির প্রতি মামির যতটা যত্ন বাহুল্য তাহার অত্যন্ত নিষ্ঠুর অবিচার একটা ব্যবহার বলে মনে হয়েছে। ঘরের মধ্যে এইরূপ অনাদর ইহার পর আবার হাঁপ ছাড়িবার জায়গা ছিল না। দেয়ালের মধ্যে আটকা পড়িয়া কেবলই তাহার সেই গ্রামের কথা মনে পড়িত। তখন আর তার মন টিকল না। যেখানে গেছে সেখানের মানুষজনের যদি তার প্রতি অনাদর এসে যায় তাহলে কিন্তু সেখানে তার মন টেকে না। তার গ্রামের কথা মনে পড়ল। যাই হোক, আজকে এতটুকুই আলোচনা করলাম। গ্রামের কথা তার মনে পড়ছে। পরের ক্লাসে থাকবে পর্ব 3-এর আলোচনা। আজকের আলোচনা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে ক্লাসটা, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। চ্যানেল সাবস্ক্রাইব করার পর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দিও। আর পরের ক্লাসে থাকবে এই আলোচনার পর্ব 3-এর আলোচনায় পুরোপুরি গল্প শেষ হয়ে যাবে। ঠিক আছে, আজকের আলোচনা এই পর্যন্তই। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।